আমাদের আজকের ক্লাস টপিক এখনকার ক্লাস টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনাদের এই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আমাদের মডিউলটা একটু অন্যভাবে সাজানো আছে। মডিউলে আছে প্রথমে কম্পিউটার বেসিক আছে, কম্পিউটার পরিচিতি আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, এইগুলো আছে। এরপর হচ্ছে গ্রাফিক্স আছে, ভিডিও এডিটিং আছে। এইগুলো হচ্ছে আপনাদের মানে স্টেপ বাই স্টেপ মডিউলটা সাজানো আছে। কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা যদি মডিউলটা খেয়াল করি, আমাদের এটা হচ্ছে ক্লাস মডিউল, আপনারাও পেয়ে যাবেন এই মডিউলটা। তো আমরা যদি এটা খেয়াল করি, এটা এইখানে যতগুলো আছে এইখানে সবই শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের 264 ঘন্টা আছে। আমাদের 264 ঘন্টা ক্লাস নিতে হবে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে। এইখানে যে বাকি যে টপিকগুলো আছে কোনো টপিকই এত বড় না, ঠিক আছে? যার কারণে আপনাদের এখন বেসিক চলবে, বেসিকের সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং এরও কিছু বেসিক আছে, এটাও চলবে, ঠিক আছে? না হলে শেষের দিকে গিয়ে ক্লাস শেষ করা সম্ভব হয় না। বোঝাতে পারছি? যার কারণে আপনাদের কম্পিউটার বেসিকও চলবে, বেসিকের সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিংটাও চলবে। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করলেও একেবারে বেসিক লেভেলের যে আলোচনাগুলো আছে এগুলোই করব। অ্যাডভান্স লেভেলে কোনো কিছুই আলোচনা করব না, বা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু দেখাবো না। আসলে আজকে আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছুই দেখবো না, প্র্যাকটিক্যালি দেখা আরো 2-1 দিন লাগবে। তো আমরা আজকে থেকে আগামী 2-3টা ক্লাস শুধু বেসিক আলোচনাই করব, ঠিক আছে? শুধু বেসিক আলোচনাগুলো করব, হয়তো এর মধ্যে কিছু কিছু জিনিস দেখানো লাগতে পারে বা দেখাবো, ঠিক আছে? তো আজকে আমাদের হচ্ছে তাহলে ডিজিটাল মার্কেটিং এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। তো ডিজিটাল মার্কেটিংটা কি এইটা জানার আগে, সবার আগে আমার জানা দরকার হচ্ছে মূলত মার্কেটিংটা কি, আমরা কি শিখতেছি। আমরা মূলত শিখতেছি মার্কেটিং, তাই না? তো সেই মার্কেটিংটাকে আমরা মূলত ডিজিটাল ওয়েতে শিখতেছি। মানে আমাদের যে ট্রেডিশনাল একটা ওয়ে আছে, সেই ট্রেডিশনাল ওয়েতে আমরা মার্কেটিংটা না করে ডিজিটাল ওয়েতে করার চেষ্টা করতেছি। তো এই ডিজিটাল ওয়েতে করার জন্য আমাদেরকে এই যে একটা কোর্স ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এখানে আমরা সবাই অ্যাডমিশন নিয়েছি। তাহলে আমরা মার্কেটিংটা শিখবো ডিজিটাল ওয়েতে। তো ডিজিটাল ওয়েতে আমরা কি শিখবো? মার্কেটিংই তো শিখবো, তাই না? তো যদি আমাদের মার্কেটিং শিখতে হয় তাহলে আগে তো আমাদের জানতে হবে যে মার্কেটিংটা কি। তো মার্কেটিংটা কি বা মার্কেটিংটা কিভাবে কাজ করে এই জিনিসটা আগে জানতে হবে। তারপরে না আমরা সেই মার্কেটিংটাকে ডিজিটাল ওয়ে শিখতে পারবো, তাই না? আমি যদি নাই জানি যে এটা কি জিনিস, আমি যদি নাই জানি যে ফেসবুকটা কি জিনিস, তাহলে আমি কি ফেসবুক থেকে মনিটাইজেশন করে টাকা আর্ন করার চিন্তা করতে পারবো? কখনোই না। সেম ভাবে আমি যদি নাই জানি যে মার্কেটিংটা কি জিনিস, তাহলে সেই মার্কেটিংটা আমি আবার ডিজিটাল ওয়েতে কিভাবে করব, তাই না? সো আগে তো জানা দরকার মার্কেটিংটা কি। তাহলে মার্কেটিংটা কি জিনিস কেউ বলতে পারবেন? মার্কেটিং কি? মার্কেটিং আমরা ছোট থাকতে যখন ঈদ আসতো তখন হচ্ছে অনেকেই মানে যারা আমরা গ্রামে থাকি অনেকেই এভাবে বলতাম যে ঈদের মার্কেট করতে যাই, তাই না? ঈদের মার্কেট করতে যাচ্ছি, বা হচ্ছে কি বলে মার্কেট করতে যাচ্ছে, এরকম একটা শব্দ আসে। কিন্তু মূলত এই যে একটা ভুল ধারণা আমাদের ছোটকাল থেকেই একেবারে মাথার ভেতরে ঢুকে আছে। মূলত আমরা ঈদের সময় মার্কেটিং করতে যাই নাকি অন্য কিছু করতে যাই? শপিং করতে যাই, রাইট? আমরা মার্কেটিং করতে যাই না, আমরা শপিং করতে যাই। তো এই জিনিসটা আমরা ছোট থাকতেই ভুল শিখি, যার কারণে পরবর্তীতে এই জিনিসটা আমাদের নেগেটিভ ইফেক্ট ফেলে। তাহলে মার্কেটিংটা কি জিনিস? হ্যাঁ বলেন, বলেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক। এরপরে আর কেউ আরো একটু ভালোভাবে বলতে পারবেন? আচ্ছা, চাপ নেওয়ার দরকার নাই, আমিই বলতেছি। মার্কেটিংটা হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে আমাদের কোনো পণ্য বা প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া হয়, অথবা হচ্ছে কাস্টমারকে কেনার জন্য আগ্রহ তৈরি করা হয়, অথবা হচ্ছে কাস্টমারকে আমার পণ্য সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়, তাকে কেনার জন্য আগ্রহ তৈরি করা হয়, অথবা সে যেন আমার প্রোডাক্টটাকে
রেফার করে, যদি কারো প্রয়োজন হয় সে না নিজে না কিনলেও সে যেন যার প্রয়োজন তাকে যেন আমার পণ্যটাকে রেফার করে যে এই পণ্যটা ভালো, এই পণ্য সম্পর্কে আমি জানি, অনেকদিন আগে থেকে জানি, তুমি এটা কিনতে পারো। এই যে এইরকম একটা সিস্টেম, এই জিনিসটাকে তৈরি করাই হচ্ছে মূলত মার্কেটিং। তো মার্কেটিংটা এখন মূলত কয়েকটা ভাবে করা যায়, তার মধ্যে প্রধান যে দুইটা ওয়ে আছে, প্রধান দুইটা ওয়ে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। আগে ডিজিটাল মার্কেটিংটা ছিল না, এখন হচ্ছে যুগ ডিজিটাল হচ্ছে বলে ধীরে 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 সবকিছু ডিজিটাল হচ্ছে। তো আগে শুধু ট্রেডিশনাল মার্কেটিংটাই চলতো। তো ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আছে রেডিও, টেলিভিশন, এরপরে হচ্ছে মাইকিং, পোস্টার, ব্যানার, ফেস্টুন, অফলাইন ক্যাম্পেইন, অথবা হচ্ছে সরাসরি নিজে গিয়ে হচ্ছে ক্রেতার কাছে পৌঁছানো। এই সব বিষয়, এই জিনিসগুলাই হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেটিং। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি? তাহলে ট্রেডিশনাল মার্কেটিংটা কি জিনিস? ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে সরাসরি আমরা অফলাইনে বা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যেই মার্কেটিং করি, আমাদের পণ্য বা সার্ভিসের যে প্রচার প্রচারণা করি, এগুলোই হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? আপনাদের কিন্তু আমার ক্লাসে প্রচুর পরিমাণে নোট করতে হবে, ঠিক আছে? আপনারা কেউ কি নোটবুক নিয়ে আসছেন? নোট করতে হবে প্রচুর পরিমাণে। তো এই নোট না করলে পরবর্তীতে দেখবেন যে এক্সামের সময় গিয়ে অ্যান্সার করতে পারবেন না। এমসিকিউ আসবে ঠিকই, আপনার মনে হবে যে আমি এই জিনিসটা পড়ছিলাম, কিন্তু কোনটা হবে সঠিক জানি না, গুলাই যাবেন। যার কারণে আপনাদের প্রচুর নোট করতে হবে। তাহলে ট্রেডিশনাল মার্কেটিংটা গেল, এখন আসি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? তাহলে যেহেতু আমরা মার্কেটিংটা জানলাম, তাহলে এখন শুধু সেই মার্কেটিংটাকেই যদি আমরা ডিজিটাল ওয়াইজ করি, তাহলে এটা ডিজিটাল মার্কেটিংটা হয়ে যাবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এভাবে বলতে পারি, ইন্টারনেট ব্যবহার করে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের পণ্যের বা সার্ভিসের যেই বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা করি, এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। বুঝাইতে পারছি কি বলছি? ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের পণ্যের যে বিজ্ঞাপন বা হচ্ছে প্রচার প্রচারণা করি, পণ্য বা সার্ভিস যাই হোক, এইগুলোর যে আমরা প্রচার প্রচারণা করি, এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা তাহলে কিভাবে, কি জন্য হইলো? এই যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করলাম, ডিজিটাল ডিভাইস ব্যবহার করলাম, অথবা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলাম, এই জিনিসগুলো ব্যবহার করে যখন আমরা মার্কেটিংটা করি, তখন এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ঠিক আছে, তাহলে ডিজিটাল ডিভাইসটা কি? ডিজিটাল ডিভাইস কি কি হতে পারে? যেমন ল্যাপটপ, ডেস্কটপ, এরপর হচ্ছে মোবাইল, এরপরে হচ্ছে এই ধরনের আরো কিছু ডিভাইস আছে। বাংলাদেশে হয়তো এত ডিজিটাল ডিভাইস নাই, কিন্তু হচ্ছে আপনার উন্নত কান্ট্রিগুলোতে আরো বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে জাস্ট এই যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, অথবা আর একটা আছে ট্যাব, এই কয়টা জিনিস সবচেয়ে বেশি ইউজ করি। তো আমাদের এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট এইটুকুও যদি বলি তাহলেই হয়ে যাবে। তাহলে ডিজিটাল ডিভাইসটা কি? ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপ, মোবাইল, আর হচ্ছে ট্যাব। আচ্ছা, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কি কি? ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ওয়েবসাইট, অথবা হচ্ছে ইমেল মার্কেটিং, অথবা হচ্ছে সরাসরি মোবাইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, অথবা হচ্ছে আরো ভিডিও মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মূলত আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, বা হচ্ছে এইগুলাকে ডিজিটাল মার্কেটিং চ্যানেলও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ডিজিটাল মার্কেটিং চ্যানেল বলা হয়। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি এইটুকু আমরা জানলাম, তাই না? এখন আসি ডিজিটাল মার্কেটিংটা কেন ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট হওয়ার বেশ কিছু কারণ আছে, বা হচ্ছে এটা যে এত বেশি জনপ্রিয়তা পাইছে,
এই জনপ্রিয়তা পাওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, কিছু সুযোগ সুবিধা আছে, যার কারণে এই ডিজিটাল মার্কেটিংটা খুবই জনপ্রিয়। তার মধ্যে কি আছে? গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ বলতে কি? গ্লোবাল বলতে কি বোঝায়? গ্লোবাল বলতে বোঝায় হচ্ছে বিশ্ব বা বৈশ্বিক বা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটাকে বলে সহজ ভাষায়। তো আমরা এই আমাদের ঘরে বসে থেকে আমরা যদি ধরেন এত বড় ঘরও না, আমার যদি ছোট একটা ঘর থাকে, সাপোজ ধরেন এই থেকে এইটুকু, তার মধ্যে যদি আমি একটা ল্যাপটপ নিয়ে শুধু বসে থাকার জায়গাটা পাই, সেই জায়গা থেকে আমি সারা বিশ্বের মধ্যে আমার মার্কেটিংটা করতে পারবো। এটা কি খুব বড় একটা সুযোগ সুবিধা না? এর থেকে বড় সুযোগ সুবিধা কিছু হয়? যে আমি নির্দিষ্ট একটা চেয়ারে বসে আছি, আমি জাস্ট একটা চেয়ারে বসে আছি, আমার কোনো জায়গা নাই, মার্কেটিং করার কোনো জায়গা নাই, আমার বাইরে বের হওয়ার জায়গা নাই, জাস্ট আমার একটা চেয়ার বসায় রাখার জায়গা আছে এবং আমি একটা ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারতেছি। জাস্ট এই জায়গাটা থেকে আমি সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারতেছি। এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা সুবিধা। কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ বলতে এখানে বোঝানো হচ্ছে যে অন্যান্য যে মার্কেটিং গুলো আছে, লাইক ট্রেডিশনাল মার্কেটিং এর ভেতরে যেই মার্কেটিং গুলো আছে, যেমন টিভিতে বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, পেপারে বিজ্ঞাপন, অথবা ধরেন আপনার ব্যানার, ফেস্টুন, অফলাইন ক্যাম্পেইন, এই সবের পিছনে যেই পরিমাণে খরচাটা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে এত পরিমাণে খরচা হয় না। এবং এইখানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যেই মার্কেটিংটা করি, যাদের সাথে মার্কেটিং করি, সেই ডাটাগুলোকে আমরা ট্র্যাকিং করতে পারি। অফলাইনে যদি আমরা কোনো মার্কেটিং করি, লাইক আমরা যদি ক্যাম্পেইন করি, ধরেন আমি বাইরে বাজারে বা হচ্ছে স্কুলে, কোনো একটা স্কুলের সামনে একটা ক্যাম্পেইন রান করছি, সেইখানে আমি কি করলাম, আমি যারা সামনে আসতেছে তাদের সাথে মার্কেটিং করতেছি, তাদেরকে আমি বলতেছি, আমার প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছি, তারা আমার কাছ থেকে শুনে চলে যাচ্ছে। তারপরে কি আমি তাদের ডাটাটা পাচ্ছি? পাচ্ছি না। কিন্তু কিন্তু এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা যে মার্কেটিংটা করতেছি, এই ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যারা আমাদের প্রোডাক্টটা দেখতে আসতেছে, যারা দেখতেছে, যারা লাইক করতেছে, যারা শেয়ার করতেছে বা যারা কমেন্ট করতেছে, তাদের সমস্ত ডেটাই কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা যে ফেসবুকটা ইউজ করি, ফেসবুকে কি আমরা দেখি না কে কে লাইক করছে? এই জিনিসটা আমরা দেখতে পারি না? বা হচ্ছে কে কমেন্ট করলো, সেই জিনিসটা আমরা দেখতে পারি না? এই যে আমরা যে দেখতে পারতেছি যে অমুকে আমার প্রোডাক্টটাকে লাইক করছে বা অমুকে আমার প্রোডাক্টটাকে কমেন্ট করছে, এই যে জিনিসটা দেখতে পারতেছি, এইখান থেকে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সম্পর্কে বা আমার সার্ভিসের প্রতি তার ন্যূনতম ইন্টারেস্ট আছে, যার কারণে সে কি করছে, একটা লাইক দিছে বা একটা কমেন্ট করছে, তাই না? তো এই যে ইন্টারেস্ট সে প্রকাশ করছে, এই ইন্টারেস্টটা ধরেই কিন্তু আমরা তাকে ট্র্যাক করতে পারি যে এই ব্যক্তিটা আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট দেখাইছে, আমি তার সাথেই মার্কেটিংটা করতে পারি। এটা কিন্তু খুবই ইফেক্টিভ। কেন ইফেক্টিভ হওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এই যে অফলাইনে যদি মার্কেটিং করি, দেখা যাবে যে আমার সারা এলাকা সহ একটা মাইকিং করতে হবে গণহারে, সবার কাছেই পৌঁছাইতে হবে, আমি তো জানি না যে কে আমার প্রোডাক্টটা কিনবে আর কে কিনবে না। কিন্তু এই যে অনলাইনে যখন কেউ লাইক দিবে, কেউ কমেন্ট করবে বা কেউ শেয়ার করবে, আমি তাদেরকে ধরেই নিতে পারি যে এরা আমার প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড। তাহলে আমার কি হচ্ছে, আমার ফেসবুকে বা আমার প্রোফাইলে বা আমার পেজে যতগুলো ফলোয়ার আছে, সবাইকে কি আমার টার্গেট করার প্রয়োজন আছে? সবার কাছেই কি আমার প্রোডাক্ট পৌঁছানোর প্রয়োজন আছে? যারা আমার প্রোডাক্টটাতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছে, আমি তাদের কাছে যদি প্রোডাক্টটা পৌঁছাইতে পারি, তাহলে আমি মোটামুটি শিওর হইতে পারি যে এইখানে আমার বেশ কিছু প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এই জন্য হচ্ছে এইটা বেশি কস্ট ইফেক্টিভ। অল্প টাকায় আমি একেবারে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছি। এই পাশে আপনারা কাজ করতেছেন মনে হচ্ছে, কথাগুলো শোনেন, কাজে লাগবে, পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো বুঝবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে মেজারেবল। মানে মেজারেবল বলতে কি? মেজার মানে কি? মেজার মানে হচ্ছে পরিমাপ করা বা হচ্ছে মাপযোগ করা, মানে এটা পরিমাপযোগ্য। প্রতিটা অ্যাড বা ক্যাম্পেইনের রেজাল্ট অ্যানালাইটিক্স দিয়ে ট্র্যাক করা যায়। মানে আমরা যখন ফেসবুকে বা গুগলে যখন কোনো অ্যাড রান করব বা ক্যাম্পেইন রান করব, সেই ক্যাম্পেইনে কি পরিমাণে রেজাল্ট আসতেছে, কি পরিমাণে ডাটা আসতেছে, সেই ডাটাগুলো আমরা কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি যে আমরা কত টাকা ইনভেস্ট করলাম এবং এটার পিছনে আমাদের কতটুকু বেনিফিট আসলো।
এইখানে বেনিফিট বলতে সবসময় শুধু যে সেল হবে এরকম না, আমাদের ক্যাম্পেইনের পেছনে আমরা যখন ফেসবুকের অ্যাড রান করব বা হচ্ছে ফেসবুক অ্যাড সম্পর্কে শিখবো তখন এই জিনিসটা ভালো করে জানবো। আপাতত জাস্ট একটু বলে যাই যে আমরা ধরেন একটা অ্যাড রান করছি, একটা ক্যাম্পেইন রান করছি, কি জন্য? সেল করার জন্য, একটা প্রোডাক্ট সেল করার জন্য আমরা একটা অ্যাড রান করছি, কিন্তু এমন একটা প্রোডাক্ট আমরা সেল করার জন্য অ্যাড রান করছি যেই প্রোডাক্টটা বাহিরে কেউ এখন পর্যন্ত চেনেই না, জানেই না যে এইরকম একটা প্রোডাক্ট আছে। তাহলে সেই প্রোডাক্টটার আমি যতই মানে সেলের অ্যাড রান করি তাহলে কি মানে আশানুরূপ ফলাফল পাওয়া যাইতে পারে? সহজে কিন্তু পাওয়া যাবে না। হইতে পারে দুইটা একটা সেল হইতে পারে, বা সেটা খুবই মানে রেয়ার হবে এবং এর পেছনে আমার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে। তাহলে কি করতে হবে? আমাদের আগে হচ্ছে এই যে ইয়াটা আছে, পণ্যটা আছে বা এই যে সার্ভিসটা আছে যেটা আমি একেবারে নতুন লঞ্চ করছি, সেই সার্ভিসটাকে আগে মানুষের কাছে পৌঁছাইতে হবে। আগে এই সার্ভিস সম্পর্কে মানুষকে জানাইতে হবে যে এইরকম একটা সার্ভিস আছে বা এইরকম একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা দিয়ে এই করা যায়, এটা মানুষকে আগে জানাইতে হবে। এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে। তো অ্যাওয়ারনেস যদি আমি বৃদ্ধি না করি বা মানুষের সাথে যদি আমি আমার প্রোডাক্টটাকে পরিচয় করাই না দেই, তাহলে হঠাৎ করে কেউ কি আমার প্রোডাক্টটা কিনতে চাবে? আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ বলি। আমি এই আপনাদের মুন্সিগঞ্জ বাজারে একদিন এই যে চায়ের যে গলিটা ডিসি পার্কের ওই পাশে, এই চায়ের গলির ওই জায়গাতে একটা লোক এই এতটুকু একটা বক্স নিয়ে বসছে, সে একটা পিঠা বিক্রি করতেছে। সেই পিঠার নাম কি? পিঠার নাম হচ্ছে বিরিয়ানি পিঠা। কেউ নাম শুনছেন? বিরিয়ানি পিঠা। তো এই যে একটা ব্যাপার, সে সরাসরি মানে কি করছে, মানে এমন একটা নাম দিছে, সে নিজে পিঠাটা নিজে তৈরি করছে, নিজে আবিষ্কার করছে, করে সে নিজে নাম দিছে বিরিয়ানি পিঠা। এখন যারা এই এই প্রোডাক্টটা যদি আমি অনলাইনে সেল করতে যাই, এই বিরিয়ানি পিঠা লিখে যদি সেল করতে যাই, কেউ কি এইটার নাম শুনে কেউ বুঝবে যে এটা কি ধরনের জিনিস বা কি ধরনের পিঠা? নাম শুনে কি বোঝার উপায় আছে? যেমন আপনারা কি বুঝতে পারতেছেন? এখন বুঝতে পারতেছেন না। এখন যদি আমি আপনাদেরকে বলি যে বাজার থেকে বিরিয়ানি পিঠা নিয়ে আসেন, পারবেন? খুঁজে পাবেন কোথাও? পাবেন না। কিন্তু কিন্তু এই যে পিঠাটা সে যে ইয়া করছে, সে যে পিঠাটা তৈরি করছে, এখন এই পিঠাটা সে যদি বেশ কিছুদিন চালাইতে থাকে বা হচ্ছে আরো কয়েকজনের কাছে দিয়ে দিয়ে যদি সে সারা বাজারে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যদি বেচে বা হচ্ছে মার্কেটিং করে, তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে ওই পিঠাটা সম্পর্কে জেনে যেত। এতদিন ওই পিঠাটা মানুষ এতদিন খাওয়া শুরু করে দিত, তাই না? এরপরে যদি আমি আপনাদেরকে বলতাম এইখানে হয়তো 26 জন বা 27 জন আছেন, এর মধ্যে একজন হইলেও বলতেন যে স্যার আমি ওই পিঠাটা দেখছি, তাই না? এই যে হচ্ছে একটা ব্যাপার আমাদের মার্কেটিং এর ব্যাপারটা, মানে এই জিনিসগুলো মূলত হচ্ছে আমাদেরকে সেট করে নিতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে অ্যাড রান করব বা কোন বিষয়টা নিয়ে ক্যাম্পেইন রান করব, তাহলে এই ক্যাম্পেইনটা আমার কি ধরনের ক্যাম্পেইন হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে টার্গেটেড মার্কেটিং। এই টার্গেটেড মার্কেটিংটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে কিছুটা, তারপরেও বলি। স্পেসিফিক এজ, জেন্ডার, লোকেশন, ইন্টারেস্ট, এইসব অনুযায়ী আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি। মানে এখন যদি আমি একটা উদাহরণ বলি, এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপের আমি একটা মার্কেটিং করতে চাচ্ছি, আমি ল্যাপটপটা সেল করব। ল্যাপটপ সেল করার জন্য আমি যদি ধরেন আপনার 60 বছরের উপরে বা হচ্ছে আপনার 20 বা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে যদি আমি টার্গেট করি, টার্গেট করে যদি একটা ক্যাম্পেইন রান করি, তাহলে কি আমার ল্যাপটপ সেল হওয়ার সম্ভাবনা আছে? একদমই কিন্তু নাই। কিন্তু আমি যদি আপনার এই 22 বা 24 থেকে যদি আমি 40 বছর পর্যন্ত এজ টার্গেট করি, তাহলে ল্যাপটপটা সেল হওয়ার সম্ভাবনা আছে না অনেক বেশি? এইরকম যেমন একটা বিষয়, এটা হচ্ছে মূলত এজের কথা বললাম। এরপরে আছে কি? এরপরে হচ্ছে আপনার জেন্ডার। জেন্ডারের কথা যদি বলি, সাপোজ ধরেন আমি একটা কি করব, একটা স্যুট সেট বিক্রি করব, একটা ড্রেস বিক্রি করব, স্যুটের একটা সেট যেটা হচ্ছে জেন্টসদের জন্য পারফেক্ট। তো ওই সেটটা আমি যদি সবাইকে টার্গেট করি, মেল ফিমেল সবাইকে যদি টার্গেট করি, তাহলে ভালো হবে, নাকি যদি আমি শুধু মেল টার্গেট করে রান করতে পারি তাহলে ভালো হবে? অবশ্যই
শুধু মেল টার্গেট করলে কিন্তু অ্যাডটা ভালো চলবে বা হচ্ছে সেখান থেকে আমি রিটার্নটা ভালো পাবো, তাই না? তো এইটাকে বলা হয় মূলত ROI। হ্যাঁ, এটা পরবর্তীতে জানবো, শিখবো। তো এইটা হচ্ছে মূলত জেন্ডার বা হচ্ছে জেন্ডার রিলেটেড আরো সহজ উদাহরণ আছে যে আমি যদি কোনো কসমেটিক্সের বিজনেস করি, কসমেটিক্সের বিজনেস করতে গেলে কি হবে, আমি মেল টার্গেট করলে কি সেল বেশি হবে নাকি ফিমেল টার্গেট করলে সেল বেশি হবে? অবশ্যই ফিমেল টার্গেট করলে সেল বেশি হবে, তাই না? এরপরে কি আছে, এরপরে হচ্ছে লোকেশন। লোকেশন বলতে এখন এই লোকেশনের ব্যাপারে একটা বিষয় আছে, যেমন খাবার দাবারের একটা বিষয় আছে। আমি যদি খাবারের একটা বিজনেস করি অনলাইনে, খাবারের বিজনেস করলে তাহলে ধরেন আমি মুন্সিগঞ্জ থেকে যদি বিজনেসটা করতে চাই, তাহলে ঢাকায় ডেলিভারি দেওয়া কি সম্ভব? সম্ভব না, কিন্তু ঢাকায় যাইতে যাইতে আমার খাবারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু মুন্সিগঞ্জ থেকে আমি মুন্সিগঞ্জের যে এলাকাগুলো আছে সবগুলো এলাকায় কিন্তু স্বাচ্ছন্দ্যে ডেলিভারিটা করতে পারবো, তাই না? তাহলে এইটা হচ্ছে মূলত লোকেশন ওয়াইজ, মানে আমি কি ধরনের বিজনেস করতেছি সেই বিজনেস অনুযায়ী আমাকে লোকেশন টার্গেট করতে হবে। এরপরে হচ্ছে ধরেন আমি একেবারে একটা ইয়ারবাডের বিজ্ঞাপন করলাম, ইয়ারবাডের প্রাইসটা একটু হাই লেভেলের একটা ইয়ারবাড। এখন সেই ইয়ারবাডের বিজ্ঞাপন আমি কি গ্রাম এলাকার মধ্যে করলে হবে? গ্রাম এলাকায় করলে হবে না, কিছু কিছু শহর এলাকাতেও এটা হবে না। শহর এলাকার মধ্যে কিছু রেসিডেন্সিয়াল এরিয়া আছে, এই সব এরিয়া টার্গেট করে যদি আমি করি, মার্কেটিং করি, তাহলে সেল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এরপরে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা হচ্ছে এই যে যেমন ধরেন আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমার ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা কেউ একজন লাইক করছে বা কিছু সংখ্যক ব্যক্তি লাইক করছে বা কমেন্ট করছে, তারা কি করছে, তারা আমার প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্ট দেখাইছে না? এই যে ইন্টারেস্ট দেখাইছে, তাদেরকে টার্গেট করে আমার ক্যাম্পেইন রান করা, এই জিনিসগুলো হচ্ছে মূলত কি টার্গেটেড মার্কেটিং এর আন্ডারে পড়ে। আচ্ছা, ফাস্টার রেজাল্ট বলতে আমরা যখন ট্রেডিশনাল মার্কেটিং করি, যেমন ধরেন আপনার একটা প্রোডাক্টের যদি আমরা একটা অফলাইন মার্কেটিং করি, দেখা যাবে যে একটা প্রোডাক্টের মার্কেটিং এর একটা ভালো একটা রেজাল্ট পাইতে আমাদের 10 থেকে 12 দিন বা 15-20 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু আমরা যদি ডিজিটাল মার্কেটিং করি, সাপোজ আমি 5 দিনের একটা অ্যাড রান করলাম, এই 5 দিনের মধ্যেই আমার ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। সেটা ভালো বলতে কি, ভালো বলতে আবার এমন না যে আমার সেল হবে, এরকম না। মানে ভালো বলতে আমি বুঝাচ্ছি যে আমার যে মার্কেটিংটা, সেই মার্কেটিংটা কেমন হচ্ছে তার একটা বিস্তারিত ডিটেলস, যেমন আমি যে অ্যাডটা রান করছি সেই অ্যাডে কত খরচা যাচ্ছে, সেই খরচা অনুযায়ী আমার রিটার্ন আসতেছে কিনা, বা হচ্ছে কতগুলো সেল হচ্ছে, এইসব বিষয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা রিপোর্ট পেয়ে যাব, যেটা আমার অফলাইন মার্কেটিং করতে গেলে সেই রিপোর্টটা 7-8 দিন বা 10-12 দিনে পাওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখলাম যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা কেন এত ইম্পর্টেন্ট, তাই না? এখন আমরা দেখব কিছু চ্যানেল, ডিজিটাল মার্কেটিং চ্যানেল, হ্যাঁ, বা হচ্ছে কি চ্যানেল অফ ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিংটা কোন কোন চ্যানেলে করব সেই চ্যানেলগুলো একটু দেখব, যদিও আমরা এই জিনিসগুলো এখন শিখবো না, জাস্ট আলোচনা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি চ্যানেলের মধ্যে প্রথমে আছে কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার নাম কেউ শুনছেন? অবশ্যই শোনার কথা, কারণ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী একটা চ্যানেল হচ্ছে এসইও, ঠিক আছে? এসইওটা কি? এসইও হচ্ছে মূলত আমার যে ওয়েবসাইট বা আমার যে বিজনেস আছে, আমার অনলাইনে যে বিজনেসটা আছে, সেই বিজনেসটাকে অর্গানিক্যালি গুগলের একেবারে ফার্স্ট পেজে আনার যে প্রক্রিয়া, যে কার্যক্রম, এটাই হচ্ছে মূলত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর আছে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেমন আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিংও আছে। এটাও যেমন হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে কাজ, বা হচ্ছে গুগল, এরপর হচ্ছে বিং, এইগুলোর সাথে যেমন কাজ, এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাও ওদের সাথেই কাজ। তাহলে এইটা কি আর এইটা কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে অর্গানিক, একেবারে সহজভাবে আমি বলে দিচ্ছি, খুবই বেসিক ভাবে। মানে এসইও মানে হচ্ছে অর্গানিক, ঠিক আছে? এসইও মানে অর্গানিক, আর এসইএম মানে হচ্ছে পেইড, মানে এটাতে টাকা খরচা হবে। এর থেকে সহজভাবে আর বলা সম্ভব না। মানে এইটাতে টাকা খরচা হবে না, এটা ফ্রিতে আমরা
মার্কেটিং করতে পারবো, ফ্রিতে র্যাঙ্ক পাবো। আর এইটা করতে গেলে আমাদের টাকা লাগবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এখন এই যে এসইএম, এই জিনিসটা কি জিনিস? সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই যে এখানে লেখা আছে পেইড অ্যাডস, মানে আমরা গুগলের সাথে বা হচ্ছে ইউটিউবের সাথে, ইউটিউবটাও তো গুগলের নিজস্ব, আমরা গুগলে যখন একটা অ্যাড রান করব, সেই অ্যাডের পিছনে আমাদের কস্ট যাবে বা হচ্ছে খরচা হবে, ডলার খরচা হবে। এই যে খরচাটা, এটা এই যে খরচাটা দিচ্ছি, এটা মূলত পেইড, ঠিক আছে। এখন এই পেইড অ্যাডস বলতে মূলত এই জিনিসটাকেই বুঝাইছে, মানে আমরা যখন এসিএম শুনবো কোথাও, কেউ যদি বলে যে এসিএমটা কি জিনিস, আপনারা যদি এক কথায় বলতে পারেন যে এসিএমটা হচ্ছে পেইড মার্কেটিং, এইটুকু যদি বলতে পারেন এনাফ, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। এসিএমটা হচ্ছে পেইড মার্কেটিং, আর এসইও হচ্ছে কি অর্গানিক মার্কেটিং, ঠিক আছে। তাহলে কি বলছি বলেন দেখি? হ্যাঁ, রাইট। আচ্ছা, এগুলো নোট করে রাখবেন, হ্যাঁ। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরপর হচ্ছে লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট, এরপরে হচ্ছে ইউটিউবটাকেও মোটামুটি সোশ্যাল মিডিয়া বলা যায়, কিন্তু ইউটিউবটাকে আমরা এখন আর সোশ্যাল মিডিয়া বলি না, এটা হচ্ছে ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। তারপর আপনারা চাইলে বলতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই সব প্ল্যাটফর্মে আমরা যে মার্কেটিংটা করি, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসএমএম। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম। এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি কি? এখানে আছে ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক ইত্যাদি। ব্লগটা কি? ব্লগ যেমন হচ্ছে অনেক নিউজ ওয়েবসাইট আছে, অথবা হচ্ছে অনেক রিভিউ ওয়েবসাইট আছে, যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ লেখে বা ব্লগ লেখে, আর্টিকেল লেখে, এগুলো হচ্ছে ব্লগ। এরপরে কি আছে? ভিডিও। ভিডিও হচ্ছে এই যে যেমন আমরা ইউটিউবিং করি, ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপরে রিভিউ ভিডিও দেখি বা রিভিউ ভিডিও তৈরি করি, অথবা হচ্ছে বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও বানাই, সেইগুলোর মধ্যে হচ্ছে মাঝখানে ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে দেওয়া, এইগুলো এইগুলো হচ্ছে মূলত ভিডিও মার্কেটিং। ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক বলতে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কিছু ওয়েবসাইট আছে, যেই সব ওয়েবসাইটে আমরা এই মার্কেটিংগুলো করতে পারি। ইনফোগ্রাফিক বলতে মানে এই জিনিসটা তো সবার মাথায় ঢুকছে যে ইনফোগ্রাফিকটা কি জিনিস, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে যে আমরা ওয়েবসাইটগুলো রান করি, বা কোনো অ্যাপ হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, বা কোনো নির্দিষ্ট একটা ওয়েব পেজ হইতে পারে, অথবা একটা হচ্ছে আপনার পিডিএফও হইতে পারে, এরকমও হইতে পারে, হ্যাঁ। এইগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিংটা কি? ইমেইল মার্কেটিংটা হচ্ছে এই যে আমরা সারাদিন কি দেখি, সারাদিন আমরা এই যে বিভিন্ন জায়গার মেইল পাই, আমাদের যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই দেই। তো আমি আমার মেইলে চলে আসলাম। আচ্ছা, মেইলে আসার পরে এইখানে জাস্ট আমি এখন এই যে প্রাইমারি ইয়াতে আছি না, প্রাইমারি ক্যাটাগরিতে আছি। একটু পাশেই যে এখানে দেখেন প্রমোশন নামে একটা ট্যাব আছে, এই যদি প্রমোশনে চলে আসি, তাহলে এইখানে দেখবেন এখানে আমার হাজার হাজার প্রমোশনাল ইমেইল আছে, হ্যাঁ। এখানে অনেক প্রমোশনাল ইমেইল আছে, এইগুলো হচ্ছে মূলত তাদের মার্কেটিং এর ইমেইল। এই যে এখানে যে কোনো একটাতে ক্লিক করলে দেখবেন এগুলো তাদের প্রমোশনাল মেইল। এখানে দেখেন বিভিন্ন ধরনের অফার আমাকে দিয়ে বসে আছে, এইগুলো হচ্ছে তাদের প্রমোশনাল মেইল। এইগুলাই হচ্ছে মূলত ইমেল মার্কেটিং। এই জিনিসগুলো আমরা শিখবো কিভাবে এগুলো করে, এই জিনিসগুলো কিভাবে, এই মেলগুলো কিভাবে পাঠায় বা কিভাবে ডিজাইন করে। যেমন এই যে আমি যদি এটার কথা বলি, এই যে মেলটা আমরা নর্মালি কোনো কোম্পানিতে জব নেওয়ার জন্য আমরা যে রেজিউমেটা পাঠাই, সেই মেলটা কি দেখতে এরকম হয়? এইরকম হয় না, কিন্তু সেই মেলটা একেবারে সাদামাটা, জাস্ট একটু লেখা থাকে হচ্ছে এখানে ডিয়ার স্যার বা হচ্ছে ডিয়ার এইচআর, এরপরে হচ্ছে নিচে একটু বডি লেখা থাকে, এরপরে নিচে দুইটা অ্যাটাচমেন্ট দিয়ে নিচে হচ্ছে রিগার্ড দিয়ে শেষ। কিন্তু এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমরা করি না বা দেখি না। এই ডিজাইনটা তাহলে কোথা থেকে আসলো? এটাও তো একটা মেল, আমরা যে মেলটা করি সেটাও মেল, এটাও মেল, তাহলে এই ডিজাইনটা কোথা থেকে আসলো? এই ডিজাইনটাও আমরা করে দেখব, এই ডিজাইনটা কোথা থেকে করে বা কিভাবে করে, এবং এই ডিজাইন করার পরে মেইলটাই বা কিভাবে পাঠায়, এই জিনিসগুলো আমরা দেখব।
অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে হচ্ছে কমিশনের ভিত্তিতে আমরা যে মার্কেটিং করি সেই মার্কেটিংটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলোর আলাদা আলাদা ক্লাস আছে, আমরা সেগুলো করব। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত এমন জিনিস যে আমার নিজের কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমার একটা ওয়েবসাইট আছে, অথবা ভালো একটা ফেসবুক পেজ আছে, অথবা ভালো একটা ইউটিউব চ্যানেল আছে, অথবা ইনস্টাগ্রামে ভালো একটা পেজ আছে বা একটা প্রোফাইল আছে। তো এইরকম যদি আমার একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে আমি অন্যের প্রোডাক্ট নিয়েও মার্কেটিং করতে পারবো এবং তাদের ওই প্রোডাক্টগুলো থেকে আমি নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবো। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা হচ্ছে বেশ কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেম শিখবো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা, অডিয়েন্স বিহেভিয়ার ট্র্যাক ও উন্নতি করা। মানে আমরা কি করব, আমরা যে মার্কেটিংটা করব সেই মার্কেটিং এ আমাদের যে অডিয়েন্সটা থাকবে তাদের বিহেভিয়ার ট্র্যাক করতে হবে, তারা মূলত কি আগ্রহ প্রকাশ করে, কি চায়, বা হচ্ছে তাদের ইন্টারেস্ট কোথায়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে বা বুঝতে হবে। এই জিনিসগুলো ধরে ধরে আমাদেরকে তাদের সামনে বিজ্ঞাপন পৌঁছাইতে হবে। আচ্ছা, আলোচনা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই জিনিসগুলোর মধ্যে এখন কারো কোনো কোশ্চেন আছে? বলেন। এইটা মূলত হচ্ছে, এই ক্যাম্পেইনটা মূলত কাস্টমারদের জন্য তেমন কোনো কিছুই না, ঠিক আছে? কাস্টমারদের জন্য এইখানে কোনো প্রকার বেনিফিট নাই, জাস্ট তারা টেকনিক্যালি এই ক্যাম্পেইনটা রান করে বা হচ্ছে কিছুদিন আগে থেকে মানুষের ভেতরে একটা হাইপ তুলে রাখে, যে মানুষ চিন্তা করে রাখে যে ওই দিন বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যাবে কম দামে, তাহলে ওই দিন গিয়ে আমাদের কিনতে হবে। জাস্ট এই জিনিসটা মানুষের ভেতরে তৈরি করে রাখে। তৈরি করে রাখলে কি হয়, মানুষ যারা টার্গেট নিয়ে থাকে যে ওই দিন তাহলে আমি গিয়ে এই জিনিসগুলো কিনবো, তখন কি করে, সে হচ্ছে ওই দিন কেনার জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকে, বেশ কিছু প্রোডাক্ট কেনার জন্য সে তার হচ্ছে টাকা জমায় রাখে এবং হচ্ছে টাইমটা মেনটেন করে রাখে যে ওই সময় আমি দারাজে ঢুকবো, ঢুকে বেশ কিছু আমার প্রোডাক্ট কালেক্ট করতে হবে। এই জিনিসগুলো সে কি করে, মানে আগে থেকে রেডি করে রাখে বা হচ্ছে নিজে সেট করে রাখে। পরবর্তীতে যখন সে এই ক্যাম্পেইনটা রান হওয়ার পরে যখন সে যায়, যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অফার দেখে। যেমন ধরেন একটা এয়ারবাডের প্রাইস লেখা আছে 700 টাকা এবং ডিসকাউন্ট প্রাইস লেখা আছে 400 টাকা। তাহলে কি হইলো, মানে সে মনে করতেছে এই যে 300 টাকা কম পাইছি, অথচ ওই একই জিনিস সে যদি মার্কেট রিসার্চ করে দেখে, সে মার্কেটে গিয়ে ওই 400 টাকাতেই কিনতে পারবে, ঠিক আছে? এই যে একটা ব্যাপার, তারা কি করে, দারাজে এটা জাস্ট ওই নির্দিষ্ট একটা সময়ের জন্য তারা এইভাবে একটা পেজ সেট আপ করে রাখে যে এই প্রোডাক্টগুলো সেল করতে হবে, আর মানুষ ওই ফাঁদেই পা দেয়, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো হচ্ছে একেবারে মানে আমাদের স্বচক্ষে দেখা, এইগুলো একেবারে প্রমাণিত। মানে আমরা যদি দেখি বা আপনারাও যদি দেখেন, এখন দারাজে যে প্রোডাক্টগুলো আছে, দারাজ থেকে অনেকেই অনেক ডিসকাউন্ট দেখে দেখে প্রোডাক্ট কেনেন। আছে কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেয়, এটা সত্যি কথা। কেন দেয় ডিসকাউন্টগুলো? এই কারণেই দেয় যে তাদের যে ওয়্যার হাউস থাকে, তাদের ওয়্যার হাউসে যেই প্রোডাক্টগুলো থাকে, পুরাতন প্রোডাক্ট আছে, কিছু পুরাতন প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলোর কারণে তারা নতুন কোনো প্রোডাক্ট ওয়্যার হাউসে ঢুকাইতে পারতেছে না। এখন কি করবে, ওই প্রোডাক্টগুলো নিয়ে আর ভবিষ্যতে মার্কেটিংও হবে না। যেমন ধরেন এই যে গরম চলে যাচ্ছে, গরমটা শেষ হয়ে যাচ্ছে, এখন যদি কেউ পাতলা স্যান্ডো গেঞ্জির যদি কেউ মার্কেটিং করে, এইগুলা কি মানে মার্কেটিং হবে? এগুলা কি সহজে কেউ কিনবে? কিনবে না। কিন্তু আর কয়দিন পর থেকে যদি কেউ হচ্ছে শীত বস্ত্রর মার্কেটিং শুরু করে দেয়, তাহলে কিন্তু মার্কেটিংটা ধীরে ধীরে জমে উঠবে, তাই না? তো এখন যারা এই যে পাতলা কাপড়গুলো ওয়্যার হাউসে লোড করে রাখছে, তারা কি করবে? তাদের তো বেচা শেষ হয় নাই, তারা কি করবে? তাদের এই প্রোডাক্টগুলো সেল করতে হবে না এবং নতুন প্রোডাক্ট ঢুকাইতে হবে না ওয়্যার হাউসে। তো এই যে নতুন প্রোডাক্টগুলো ঢোকানোর জন্য, ওয়্যার হাউস ফাঁকা করার জন্য এই আগের প্রোডাক্টগুলোকে একটু ডিসকাউন্টে দিয়ে দেয়। এখন ডিসকাউন্টে দিলে তাদেরও লস নাই, কারণ কি? কারণ হচ্ছে তারা অলরেডি এই প্রোডাক্টের বিজনেস করে ফেলছে, তাদের অলরেডি এই প্রোডাক্টের লাভ হয়ে গেছে। এখন যা আছে এগুলো যদি সেল নাও হয়, তারা ফালাই দিবে, তাতেও তাদের লস নাই। কিন্তু তারা যদি 10 টাকার জিনিস যদি 5 টাকায় বিক্রি করে, তাদের ওই 5 টাকাও লাভ। এখন এই যে আমরা যে কিনলাম, আমরা 10 টাকার জিনিস 5 টাকায় কিনলাম, এখানে আমাদের কতটুকু লাভ হইলো আর কতটুকু ক্ষতি হইলো?
লাভটা হলো এই যে আমরা 10 টাকার জিনিস 5 টাকায় পাইলাম, দেখতে ভালো লাগতেছে, ব্যবহার করতে পারলাম, কিন্তু লসটা হলো এই জায়গায় যে আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো না, কয়দিন পরে শীত চলে আসবে। এরপরে আরো একটা লস হচ্ছে, এই প্রোডাক্টটা অনেক দিন পর্যন্ত ওয়্যার হাউসে পড়ে ছিল, প্রোডাক্টটা পুরাতন হয়ে গেছে বা হচ্ছে এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি যদি ইচ্ছাও করি যে বেশি দিন ইউজ করব, তারপরও পারবো না, এটা কিছুদিন ইউজ করলে নষ্ট হয়ে যাবে। এইরকম কিছু ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এরকম কিছু ব্যাপার থাকে, এইসব কারণে মূলত তারা ডিসকাউন্ট দেয়। আর এইসব করে এইসব প্রোডাক্ট সেল করার জন্য তারা এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করে, আর আমরা সেই ফাঁদে পা দেই। তো একটু কম দামে পাইলে খারাপ কি, ভালোই তো। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে আরো কয়টা দেওয়া আছে, এইগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, যেমন এই যে নাইক আছে, পাঠাও আছে, ফুড পান্ডা আছে, এইগুলো দেখে দিবেন। আচ্ছা, এখন একটু আলোচনা করি ডিজিটাল মার্কেটিং এ আমাদের ক্যারিয়ার অপরচুনিটিস। ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে? আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখবো, শিখে মূলত কি করব, আমরা কি কি করতে পারি, এই ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কোথায় কোথায় কাজ করতে পারি, বা আমাদের এই অভিজ্ঞতাকে আমরা কোথায় কোথায় কাজে লাগাইতে পারি, সেই জিনিসটা একটু দেখব। তো আমরা এইখানে প্রথমে আমরা যেই পাবো, বেনিফিটটা পাবো, বা আমরা প্রথমে আমাদের যে অপরচুনিটিটা আসবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা হচ্ছে স্পেশালিস্ট। তো এইখানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বলতে আপনি শিখবেন, শিখে কোনো একটা কোম্পানিতে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন। এইটা যদি করতে পারেন, যদি আপনার মানে হয় ভালো, যদি অভিজ্ঞতা হয়, বা যদি আপনার স্কিলটা অনেক শক্তিশালী হয়, তাহলে আপনি খুব ভালো একটা কোম্পানিতে ঢুকতে পারবেন এবং সেইখান থেকে আপনার হিউজ আর্ন করার পসিবিলিটিস আছে। তো এইখানে কি কি করতে হবে? এসইও করতে হবে, অ্যাড রান করতে হবে, অ্যানালিটিক্স দেখতে হবে, এইগুলো। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে এই যে বিভিন্ন বড় বড় যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলা যারা সেলিব্রিটি আছে তারা কি নিজেরা সবসময় এই প্রোফাইলগুলো ধরে বসে থাকে? এরকম কি মনে হয়? কখনোই না। তাদের এই প্রোফাইল বা এই পেজগুলো মেনটেন করার জন্য ম্যানেজার রাখা থাকে, ম্যানেজার হায়ার করা থাকে। এই ম্যানেজারটার দায়িত্ব আপনারা করতে পারেন, ঠিক আছে, পালন করতে পারেন, বা ম্যানেজার হিসেবেও নিয়োগ পাইতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর অথবা কপিরাইটার। কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি? কন্টেন্ট বলতে হচ্ছে মূলত আমরা কন্টেন্টের ক্লাস আছে, কন্টেন্টের ক্লাসে জানবো, তারপরে একটু বলি। কন্টেন্ট হচ্ছে মূলত আমরা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যাটফর্মে যেই বিষয়গুলো প্রচার করি বা হচ্ছে মার্কেটিং করি, যেইগুলোর মাধ্যমে মার্কেটিং করি, যেমন হইতে পারে টেক্সট, হইতে পারে ইমেজ, অথবা হইতে পারে ভিডিও, হইতে পারে ইনফোগ্রাফিক, এই যে বিষয়গুলো আছে এইগুলাই হচ্ছে মূলত কন্টেন্ট। তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি, অথবা হচ্ছে কপিরাইটার হইতে পারি। কপিরাইটার বলতে কেউ একজন একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, সেই কন্টেন্টটাকে আমি আবার মডিফাই করে নিজের মতো করে ইউজ করতে পারি, এটা হচ্ছে কপিরাইটার। হ্যাঁ, এরপর হচ্ছে পিপিসি অ্যাড এক্সপার্ট। মানে মার্কেটে এমন কিছু কাজ আছে, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে মার্কেটিং এমন কিছু কাজ আছে, জাস্ট আপনি খুব ছোট একটা কাজ শিখেও আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এমনও কিছু কাজ আছে। যেমন আমি আপনাদেরকে হচ্ছে ওয়েবসাইট অডিট করা শেখাবো। সেই ওয়েবসাইট অডিটটা এতই সহজ এবং এত ছোট একটা কাজ, যেই কাজটা হচ্ছে আপনি একবার যদি ঠিকমতো দেখেন মনের মতো করে, তাহলে সারা জীবন আপনি যতদিন ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন ততদিন আপনি বলবেন যে স্যার, অডিটটা সবচেয়ে বেশি সহজ, এর থেকে সহজ কোনো কাজ নাই। সেই কাজটা করেও আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন। এই জিনিসগুলো আমরা সরাসরি ফাইবারে দেখাবো, যে ফাইবারে এই কাজগুলো নিয়ে কি পরিমাণে হচ্ছে, মানুষ কি পরিমাণে আর্ন করতেছে। এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হইতে পারেন, আপনি নিজে একটা অ্যাফিলিয়েট বিজনেস করতে পারেন, অথবা কোনো একটা অ্যাপ বিজনেসে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সার, লাস্ট হচ্ছে ফ্রিল্যান্সার, মানে একেবারে যদি এই উপরের কোনো কিছুই যদি আপনার পছন্দ না হয়, তাহলে একেবারে আপনি ফ্রিল্যান্সার, ঠিক আছে। তাহলে
এই যে ফ্রিল্যান্সারটা আপনারা যে টার্গেট নিয়ে আসছেন, আপনারা তো মূলত টার্গেট নিয়ে আসছেন যে একটা ফ্রি একটা লাইভ লিড করবেন, যার কারণে আপনারা ফ্রিল্যান্সার হইতে চান। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় টার্গেট। তো টার্গেটটা, আপনাদের যে টার্গেটটা, আমি আপনাদের টার্গেটটাকে সাধুবাদ জানাই আর সম্মানও জানাই। তবে এই টার্গেটের এইখানে আমি আপনাদেরকে আগে থেকেই একটা কথা বলে দিতে চাই যে এখন আপনারা যে টার্গেটটা করবেন, আপনারা এই আজকে আজকে যে টার্গেটটা নিয়ে আসছেন বা হচ্ছে প্রথম ক্লাসে আপনারা যেই টার্গেটের কথা বলছেন, এই ক্লাসের বা হচ্ছে এই কোর্সের একটা মাস গেলে হয়তো আপনাদের সেই টার্গেটটার থাকবে না, টার্গেট চেঞ্জ হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাইতে পারে। অনেকের থেকে যাবে, টার্গেটটা থেকে যাবে, অনেকের টার্গেটটা চেঞ্জ হয়ে যাবে। কেন? একটা সময় আপনার মনে হবে যে আমি শুধু ফ্রিল্যান্সার কেন হব, আমি ফ্রিল্যান্সার হব ঠিক আছে, আমার মূল টার্গেট এটা না, আমি ফ্রিল্যান্সার হব, এখন ফ্রিল্যান্সিং করব, কিন্তু ফ্রিল্যান্সিং করার পরে কি আমি সারা জীবনই কি শুধু ফ্রিল্যান্সিংই করব? আমার নিজের একটা জায়গা দরকার আছে না? আমার নিজের যদি একটা ব্র্যান্ড তৈরি হয়, তাহলে আমার তো ফ্রিল্যান্সিং আর লাগবে না। আমার যখন নিজের একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, তখন সেই ব্র্যান্ড থেকে আমি বসে বসে টাকা পাবো। আমার ওইখানে ফ্রিল্যান্সিং আর করা লাগবে না। ফ্রিল্যান্সিং করতে গেলেও তো হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, রাত জাগতে হয়, বা হচ্ছে সারা দিন ল্যাপটপে বসে কাজ করতে হয়। এর থেকে ভালো না আমি যদি নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে পারি, সেই ব্র্যান্ডে ধরেন আপনার 10 জন বা 20 জন কাজ করলো, সেখান থেকে আমার আর্নিং আসলো, আমার টোটাল বিজনেসটা সামলাইতেছে আমার এমপ্লয়িরা, মাঝখান থেকে আমি প্রফিট পাচ্ছি। এটা কি ভালো না? তা এইরকম যদি একটা টার্গেট থাকে, তাহলে কি খারাপ হয়? আচ্ছা, তো দেখবেন যে আপনারা যে টার্গেটগুলো নিয়ে আসছেন, এইখান থেকে অনেকেরই টার্গেট চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি মানে এই জিনিসগুলো দেখে আসছি, তো তো ক্লাস করতে করতে এইগুলা হয়ে যাবে। এই যে এখানে দেখেন বিজনেস অপরচুনিটিস আছে, হ্যাঁ, এইটা পড়ে নেবেন। আর বিজনেস মানে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে বিজনেস করতে হয়, এরকমও অনেক আছে, আর্টিকেল আছে, আপনারা চাইলে সেই আর্টিকেলগুলো পড়তে পারেন। তো আসলে এত বিস্তারিতভাবে এখন আলোচনা করার সুযোগটা নাই। হ্যাঁ, তাহলে বিজনেস অপরচুনিটিতে কি আছে? আপনি ছোট বড় সব ব্যবসায় করতে পারবেন। আপনার সেটা হচ্ছে নিজের স্কিলের উপরে নির্ভর করবে যে আপনি কি ধরনের বিজনেস করবেন। এরপর হচ্ছে নিজে ই কমার্স স্টোর চালাইতে পারবেন। মানে নিজে ই কমার্স স্টোর বলতে আপনার নিজস্ব পণ্য থাকতে পারে। ঠিক আছে, আপনি ধরেন উদ্যোক্তা হইলেন, উদ্যোক্তা হয়ে আপনার যে পণ্যগুলো আসবে বা আপনি যে পণ্যগুলো তৈরি করবেন, সেই পণ্যগুলোর মার্কেটিং আপনি নিজেই করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো একটা সুযোগ। যে আমি যদি বিজনেসও করতে চাই, যারা এই যে অলরেডি যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, তারা কি করতেছে, তাদেরকে এই যে আপনার এক্সপার্ট হায়ার করা লাগতেছে না? এখন আপনি যদি মার্কেটিংটা জানেন, আপনি যদি মার্কেটিংটা বুঝতে পারেন, তাহলে আপনি যখন প্রথম একটা বিজনেস রান করবেন, আপনার কি কোনো এক্সপার্ট হায়ার করতে হবে? নিজের কাজটা তো নিজেই করতে পারতেছেন। এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা প্রফিট। অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ব্লগ, হ্যাঁ, ওয়েবসাইট বলতে বা ব্লগ বলতে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ব্লগ বলতে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেই সব ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব বা রিভিউ দিব, কিন্তু সেখানে আমরা নিজেদের কোনো পণ্য সেল করব না। কি করব? অ্যামাজন থেকে বা হচ্ছে দারাজ থেকে অথবা হচ্ছে আলিবাবা থেকে অথবা ড্রপ শিপিং টাইপের আরো বেশ কিছু ওয়েবসাইট আছে, ড্রপ শিপিংও করতে পারবো। তো এই সব প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আমাদের সেই ওয়েবসাইটগুলোতে প্রমোট করব। এইভাবেও আমরা বিজনেস করতে পারি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সব শেষে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দাঁড় করাইতে পারেন, যেটা আমি চেষ্টা করতেছি, আমার খুব চেষ্টা চলতেছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দাঁড় করানো। তো এই হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির নাম। আমার ফেসবুকে পেজ আছে, ইউটিউবের চ্যানেল আছে। আর আপনাদেরকে ক্লাসের যত ভিডিও দিব, ওই সব ভিডিও আমার এই চ্যানেলেই থাকে। হ্যাঁ, গুগল ড্রাইভে এত বেশি ভিডিও দেওয়া সম্ভব না, ড্রাইভের জায়গা হয় না। আর আমার পার্সোনাল ইনফরমেশন দিয়েই মূলত গুগল ড্রাইভ লোড। এটা পেয়ে যাবেন, যখন ভিডিও দিব তখন দেখবেন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে গ্লোবাল রিচ অ্যান্ড রিমোট ওয়ার্ক। গ্লোবাল রিচ অলরেডি আমরা জানছি গ্লোবাল রিচটা কি, তাই না? গ্লোবাল রিচটা কি এখন বলেন দেখি। একেবারে আমি নির্দিষ্ট একটা জায়গায় বসে সারা বিশ্বের সাথে
কাজ করতে পারা বা হচ্ছে যোগাযোগ করতে পারা, তাই না? আচ্ছা, তাহলে এইখানে আরেকটা শব্দ আছে রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক বলতে কি? রিমোট ওয়ার্ক বলতে হচ্ছে আমি এক জায়গায় বসে থেকে অন্য একটা জায়গার কাজ করা বা অন্য একটা কোম্পানিতে অন্য একটা জায়গায় সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে রিমোট ওয়ার্ক। মানে আমার সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে না, আমি সশরীরে উপস্থিত না থেকেও সেই কাজটা করে দিতে পারবো, এটাই হচ্ছে মূলত রিমোট ওয়ার্ক। তো এই সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। যে কোনো দেশ থেকে ক্লায়েন্ট পাওয়া যাবে। এরপর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কালচার, ফ্লেক্সিবল ক্যারিয়ার পাথ, রিমোট জব ইন ইউএস, ইউকে, কানাডা, ইভেন ফ্রম বাংলাদেশ। মানে আমি বাংলাদেশ থেকেও ইউকে, ইউএস, কানাডা এইসব কান্ট্রিতে জব করতে পারবো। শুধু কাজ করে দেওয়াই না, আমি ফুল টাইম একটা জবও করতে পারবো রিমোটলি। ঠিক আছে। ফিনান্সিয়াল গ্রোথ, ট্রেডিশনাল চাকরির চেয়ে দ্রুত গ্রোথ। কেন? মানে আমি যে জব করব, জবের চেয়ে এই জায়গাতে আমি বেশি তাড়াতাড়ি মানে কি করতে পারবো, গ্রো করতে পারবো। কিভাবে সেটা? আমার এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা হচ্ছে এই যে আমার যে আমি যেই প্রফেশনে আছি, এইখানে আমার আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। জাস্ট প্রয়োজন আমার হচ্ছে স্কিল এবং প্রয়োজন আমার ডেডিকেশন, তাই না? যদি আমার স্কিল এবং ডেডিকেশন থাকে তাহলে আমি আনলিমিটেড কিন্তু ইনকাম করতে পারি। আচ্ছা, এইখানে কি লিখছে দেখেন, স্কিল বাড়লে ইনকাম সেল আপ করা যায়। মানে স্কিল বাড়লে আমাদের ইনকামটা বাড়বে। মাল্টিপল ইনকাম স্ট্রিম পসিবল। মাল্টিপল বলতে যেমন এই যে আমি যদি আমার কথা বলি, আমি যেমন এখানে একটা ফুল টাইম জব করতেছি, এইখান থেকে আমি একটা বেনিফিট পাচ্ছি। এরপরে এই যে চাকরির বাহিরে আমি যখন এখান থেকে চলে যাব, যাওয়ার পরে আমি কি বসে থাকবো? আমার বাইরে কাজ আছে, আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি বা বিভিন্ন কি বলে লোকাল মার্কেটে বা বিভিন্ন গ্লোবাল মার্কেটে এইসব জায়গাতে কাজ করি, এইখানেও আমার একটা আর্ন আসতেছে। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা মূলত এইখান থেকে পাবো। ফিউচার প্রুফ ইন্ডাস্ট্রি। এখন ডিজিটাল মার্কেটিং এর ফিউচারটা কি? ডিজিটাল মার্কেটিং এর ফিউচার, আমি যদি এই কাগজ কলমের লেখা যদি বাদও দেই, আমি যদি নিজে একটু মানে নিজের মেধা দিয়ে যদি থিঙ্কিং করি, যে অনেকেই ধারণা করতেছে যে এখন তো এআই এর যুগ, এআই চলে আসছে, তাহলে ডিজিটাল মার্কেটার হয়ে কি কাজ পাওয়া যাবে? এখন যদি আমি বলি যে এই যে এআইটা আসছে, এই এআই কেউ পরিচালনার জন্য, এআই কেউ পরিচালনা তো করতে হয়, পরিচালনার জন্য লোক দরকার না? এআই কেউ তো পরিচালনা করতে হয়। আমার যদি সেই লেভেলে স্কিল হয়, আমি নিজে তো একটা হচ্ছে এই এআই এর মতো নিজে একটা এরকম টুলস তৈরি করে ফেলতে পারি। এটা কাদের কাজ? এটা ডিজিটাল মার্কেটারদের কাজ। বা হচ্ছে এটা ধরেন আপনার, যদি আপনি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, সফটওয়্যার কোম্পানির যে ইয়াগুলো আছে, স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো যদি ডেভেলপ করেন, তাহলেও কিন্তু আপনি এই কাজ ইয়াগুলো করতে পারবেন, এই কাজগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারবেন। ঠিক আছে। ধরেন এআই তৈরি হয়েছে, এখন আমার ভিতরে এমন একটা স্কিল আছে, আমি এমন একটা থিঙ্কিং করছি, যে থিঙ্কিংটা করে আমি এমন একটা সফটওয়্যার আবিষ্কার করব, যেই সফটওয়্যারের মাধ্যমে এআই পরিচালনা করার জন্য আর কোনো মানুষ লাগবে না, আমার ওই সফটওয়্যারে এআই কে পরিচালনা করবে। এইরকম যদি আমি একটা সফটওয়্যার তৈরি করতে পারি, তাহলে সেই সফটওয়্যারটা কি ভালো চলবে না? এটা তো খুবই মানে কমন বা খুবই সহজ একটা থিঙ্কিং, যে যেই এআই হচ্ছে সারা বিশ্বকে কন্ট্রোল করতেছে, আমি যদি এমন একটা সফটওয়্যার তৈরি করতে পারি যে সফটওয়্যারটা সে নিজেই এআই কে কন্ট্রোল করবে, তাহলে কি সেই এআই এর উপরে আমার সফটওয়্যারটা উঠে গেল না? এইরকম যদি থিঙ্কিং করি। আর আরেকটা কথা, যদি না পারলেন তা তো নয়, এই যে আমি এই কথাটা বলতে যাচ্ছি যে কখনোই নিজেকে ছোট ভাববেন না বা কখনোই নিজের স্কিলকে আন্ডার এস্টিমেট করবেন না। থিঙ্কিং সবসময় বড় থাকবে, এবং যখন একটা কাজে নেমে যাবেন, মনে করবেন আপনার পেছনে আর কোনো কিছু নাই, আপনি যদি পেছনে যান, পেছনে পা দিলেই আপনি পাগারে পড়ে যাবেন। এরকম একটা থিঙ্কিং করে তারপরে হচ্ছে একটা মার্কেটে নামতে হবে। ঠিক আছে। যেই মার্কেটে নামছেন, মনে করবেন যে এটাই আমার শুরু, এটাই আমার শেষ, এইখান থেকে আমার বের হওয়ার কোনো সুযোগ নাই, আমার এইখানে কিছু না কিছু করতে হবে।
এরকম যদি থিঙ্কিং নেন তাহলে কাজ করতে পারবেন। আর যদি মনে করেন যে আসছি 3 মাস দেখে কিছু শিখতে পারলে শিখবো, না শিখতে পারলে নাই, এরকম যদি থিঙ্কিং থাকে তাহলে আমি আজকে আপনাকে বলে দেই আপনি পারবেন না, আপনি ফেল হবেন। কারণ আপনার ভেতরে এখন পর্যন্ত সেই উদ্যমই তৈরি হয় নাই যে আপনি কাজ করবেন। ঠিক আছে? তো আপনাকে হচ্ছে আগে নিজেকে সেট করে নিতে হবে যে আপনি রেডি কিনা, কাজ করার জন্য আপনি রেডি কিনা, তারপরেই আপনার মার্কেটে নামা উচিত। আর আরেকটা ব্যাপার এটাও সত্যি যে কোনো কাজ হচ্ছে একেবারে পূর্ব পরিকল্পনা করে 100% পরিকল্পনা করে হয় না। ঠিক আছে? কিছু কিছু কাজ আছে বা হচ্ছে বেশিরভাগই কাজ আছে যেগুলোতে হচ্ছে ধূপ করে নেমে পড়তে হয়, নেমে তারপরে দেখতে হয় যে কতটুকু পানি। ঠিক আছে? এখন উপর থেকে অনুমান করতেছি এখানে কতটুকু পানি আছে, নামলে কি আমি ডুবে যাব নাকি ভেসে থাকবো, এরকম চিন্তা করে আমি নামলামই না, তাহলে কি হবে? আগে তো নামতে হবে। আর নামার জন্য কি করতে হবে? নামার জন্য সাঁতারও শিখতে হবে। ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, এআই অ্যান্ড অটোমেশন উইল ডমিনেট, মানে এই এই কথার মানে হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আছে, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের অনেক কাজ যেগুলো হচ্ছে এখন বর্তমানে হিউম্যান করতেছে, এই কাজগুলো ভবিষ্যতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অটোমেশন এই টুলসগুলো মেনটেন করবে। হ্যাঁ, মানে বর্তমানে হিউম্যান যে কাজগুলো করতেছে ভবিষ্যতে টুলস দিয়ে এই কাজগুলো সম্পন্ন করা হবে, তখন মানুষের আর এইখানে প্রভাব থাকবে না। সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করতে হবে বা এইগুলো পরিচালনা হবে সফটওয়্যারের মাধ্যমে বা হচ্ছে এআই টুলস অথবা এই অটোমেশন এইগুলোর মাধ্যমে। তো এআই এর মধ্যে কি কি আছে, আমরা তো কিছু কিছু এআই এর নাম জানি, তাই না? এই এআই গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এআই এর ক্লাস আছে, আমরা সেই এআই এর ক্লাসে এইগুলো সম্পর্কে জানবো। অটোমেটেড চ্যাটবট অ্যান্ড কাস্টমার সার্ভিস, মানে আমাদের এই যে অলরেডি এখনই হচ্ছে কিছু কিছু বিষয় আছে। যদি আমরা ফেসবুকের কথাই বলি, ফেসবুকে দেখবেন আপনারা যদি একটা প্রোডাক্টের পোস্ট দেখেন, একটা প্রোডাক্টের পোস্টে যদি আপনি কোনো একটা লাইক দেন বা একটা কমেন্ট করেন, সাথে সাথে দেখবেন সেই পেজ থেকে আপনাকে একটা মেসেজ দিছে। এই মেসেজটা কে দেয়? কোনো মানুষ কি আপনাকে দেয়? এই মেসেজটা কিন্তু অটোমেটেড। এই মেসেজটা আপনি যখন তাদের পেজে কোনো একটা অ্যাক্টিভিটি করবেন, সাথে সাথে আপনার কাছে মেসেজটা চলে আসবে। এটা কিভাবে আসে? এটা মূলত হয় এই যে অটোমেশন দিয়ে সেট করা থাকে। এখন অটোমেশন বিভিন্ন ধরনের আছে বা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আছে, ছোট বড় অনেক ধরনের আছে। আমরা নর্মালি ফেসবুকে যে অটোমেশনটা ব্যবহার করি এটা খুবই ছোট এবং খুবই বেসিক লেভেলের অটোমেশন, এটা ফেসবুকের পেজের মধ্যে থাকে। তবে অটোমেশন আরো অনেক বড় বড় আছে, অনেক বিশাল বিশাল কাজ করে অটোমেশন। যেমন এই আমি যদি এই এআই এর কথা বলি, চ্যাট জিপিটির কথা বলি, এটাকেই এক ধরনের অটোমেশন বলা যায়। কিন্তু এটা অটোমেশন না এই কারণে যে এই চ্যাট জিপিটি কি করে, চ্যাট জিপিটিকে আমরা যেই জিনিসটা লিখে জিজ্ঞেস করি বা হচ্ছে প্রশ্ন করি, সেই প্রশ্নের এগেনস্টে ইন্টারনেটে কোথায় কি ইনফরমেশন আছে সে হচ্ছে সাথে সাথে ইন্টারনেটটা স্ক্রল করে। ইন্টারনেটটা ক্রল করার পরে সে ইনফরমেশন খুঁজে 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 যেটা অথেন্টিক সেই ইনফরমেশনটা সে নিজে সেট আপ করে, নিজে সেট আপ করে আমাদেরকে দেয়। চ্যাট জিপিটি আমাদেরকে যে ইনফরমেশন দেয় এটা কিন্তু কোনো ওয়েবসাইটের কোনো ইনফরমেশন না, সরাসরি কোনো ওয়েবসাইট থেকে কিন্তু ইনফরমেশন আমাদেরকে দেয় না। বিভিন্ন ওয়েবসাইট থেকে সে হচ্ছে এই ইনফরমেশন গুলো হচ্ছে কালেক্ট করে, কালেক্ট করার পরে সে কম্বিনেশন করে, সবগুলা ইনফরমেশন মিলে কম্বিনেশন করে তার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সে আমাদেরকে সেই ইনফরমেশনটাই প্রোভাইড করে। যার কারণে এটাকে অটোমেশন বলা যায় না। যদি এমন হইতো যে কোনো একজন ব্যক্তি চ্যাট জিপিটির কাছে হচ্ছে কিছু ইনফরমেশন কি করছে সেট আপ করে দিয়ে রাখছে, আমরা যে কোশ্চেনটা করব সেই কোশ্চেনের আন্ডারে আমাদেরকে সেই মানে প্রি মেড যে অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সার গুলো থেকে কোনো একটা অ্যান্সার দিল, এইরকম যদি হয় তখন এটা হবে অটোমেটেড। ঠিক আছে? এই কাজটা আমরা ফেসবুকে করি, আমাদের ফেসবুক যে পেজ আছে এই ফেসবুক পেজে আমরা এই কাজটা করি, যার কারণে ফেসবুকে আমরা যে মেসেজগুলো পাই এইটাকে অটোমেটেড চ্যাটবট বলা যায়। কিন্তু এআই কে হচ্ছে অটোমেটেড চ্যাটবট বলা যায় না।
তবে এই এআইটাও মোটামুটি একটা অটোমেটেড চ্যাটবটের মতো কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, অডিয়েন্স বিহেভিয়ার আগে থেকেই বোঝা। মানে আমরা যেই মার্কেটিংটা করতেছি ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে, টার্গেটেড অডিয়েন্স বলতে কি বোঝায় আমি গতকালকে বলছিলাম, যারা শোনেন নাই তাদের জন্য বলি। এই টার্গেটেড অডিয়েন্স বলতে মূলত আমি যেই বিজনেসটা করব, সাপোজ আমি যদি এসইও সার্ভিস দেই, তাহলে এই এসইও সার্ভিস কাদের প্রয়োজন, আমি কাদেরকে টার্গেট করব। এসইও সার্ভিসটা তাদেরই প্রয়োজন যাদের একটা ওয়েবসাইট আছে, তাই না? যাদের একটা ওয়েবসাইট আছে তারাই তো চাবে যে আমার ওয়েবসাইটটাকে এসইও করে আমি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসি। তাহলে যদি আমি এসইও সার্ভিসটা সেল করতে চাই, তাহলে আমার টার্গেটেড অডিয়েন্স কে হবে? ওয়েবসাইট ওনার, অথবা ছোট বিজনেস ওনার বা বড় বিজনেস ওনার, যাই হোক, যাদের একটা ওয়েবসাইট আছে, অথবা যাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অথবা যাদের একটা ফেসবুক পেজ আছে, এরাই হবে আমার টার্গেটেড অডিয়েন্স। তাহলে এই যে অডিয়েন্সের কথা বলা হয়েছে, অডিয়েন্স বিহেভিয়ার আগে থেকেই বোঝা যাবে। এখন এটা কিভাবে বুঝবো? এই যে অডিয়েন্স গুলো, আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা কি করছি, আমরা কিন্তু তার কাছে যাই নাই, আমরা জাস্ট আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট করছি। এখন এই ফেসবুক পোস্টে কারা এসে লাইক দিবে? আমি যদি আমার একটা ছবি পোস্ট করি, বা আমার পার্সোনাল ছবির কথা নাই বলি, আমি যদি একটা এয়ারবাডের ছবি পোস্ট করি, এয়ারবাডের ছবিতে কারা লাইক দিবে? যারা এয়ারবাডটাকে পছন্দ করে, যারা ভালোবাসে, যাদের এই এয়ারবাডটা প্রয়োজন, তারাই তো লাইক দিবে, তাই না? এখন এই যে যারা লাইক দিচ্ছে, আমি এই লাইকটা দেখে বুঝতে পারতেছি যে এই যে ব্যক্তিগুলো আমার এয়ারবাডে লাইক দিছে, এদের ইন্টারেস্ট আছে, এই প্রোডাক্টে এদের ইন্টারেস্ট আছে। তাহলে এরা কি হবে? এরা আমার অডিয়েন্স হইতে পারে বা আমার কাস্টমার হইতে পারে। এই যে আমরা আগে থেকে বুঝতে পারলাম যে কারা আমার কাস্টমার হইল, এইটুকু বোঝা গেছে। তাহলে আমাদের অডিয়েন্স বিহেভিয়ার বোঝার উপায় কি? আমাদের যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আছে এইগুলো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, কারা কোন পেজটা দেখতেছে, এইগুলো দেখা যাবে। আবার হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল আছে, গুগল অ্যানালাইটিক্স আছে, এইসব টুলের মাধ্যমে। ঠিক আছে? এইভাবে আমরা মূলত অডিয়েন্স বিহেভিয়ার আগে থেকেই বুঝবো। তো এই কাজটা কোথায় হবে? এই কাজটা কিসের কাজ? এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ভয়েস অ্যান্ড ভিজুয়াল সার্চ। ভয়েস বলতে কি, আমরা এই যে গুগলে যখন হচ্ছে কোনো কিছু সার্চ করি, অনেকেই হচ্ছে ভয়েস দিয়ে সার্চ করি না? ভয়েস টাইপিং না, কিন্তু এটা হচ্ছে ভয়েস সার্চ। সরাসরি কিন্তু ভয়েস সার্চ আছে। আমি যদি এখন একটু ইউটিউবে যাই, ইউটিউবে আসার পরে এই জায়গায় দেখেন এই যে একটা মাইক্রোফোনের সাইন আছে, এইখানে ক্লিক দেওয়ার পরে আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ওকে, আমি কোনো কিছু লিখছি? কোনো কিছু কিন্তু লিখি নাই, আমি জাস্ট ভয়েস দিয়ে সার্চ করছি, ভয়েস আমি শুধু বলছি। এই বলার কারণে আমার এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ভিডিও আছে সবগুলো আমার সামনে চলে আসছে। জাস্ট এটার কথা বলা হয়েছে। এছাড়াও আমরা আরো কিছু টুলস ইউজ করি এই ভয়েস সার্চের জন্য, যে টুলস গুলো হচ্ছে এইখানে আলেক্সা আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, সিরি আছে। এইগুলাকে আমরা চিনি? অবশ্যই চিনি। হয়তো একজনে একটা চিনি আর একটা চিনি না, কিন্তু মানে সবাই মিলে যদি বলি তাহলে সবগুলোই মোটামুটি চিনি। ঠিক আছে? তো এদেরকে আমরা আমাদের বিভিন্ন কাজে ইউজ করি, বিভিন্ন সময় আমরা এদেরকে ভয়েস সার্চ করি, এদের দিয়ে ভয়েস সার্চ করি। যেমন গুগল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে গুগলের একটা ভয়েস সার্চ টুল, আর আলেক্সা এটা হচ্ছে মাইক্রোসফটের মেবি, সিরি এটা হচ্ছে অ্যাপলের, তাই না? তো এই যে টুলসগুলো, এই টুলসগুলো আমরা ইউজ করি কি জন্য? ভয়েস দিয়ে সার্চ করার জন্য। আমরা জাস্ট ভয়েসে বলবো, আমরা মুখে বলবো, তাতেই আমাদের সামনে ইনফরমেশন চলে আসবে। এসইও শুধু কিওয়ার্ড না, কনভার্সনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। মানে শুধু কিওয়ার্ড বলতে কি, মানে এখানে কি বোঝানো হয়েছে? কিওয়ার্ড বলতে এমন হইতে পারে যে অ্যাপল এয়ারবাড, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে?
অ্যাপল এয়ারবাড এটা একটা কিওয়ার্ড, কিন্তু এই অ্যাপল এয়ারবাড লিখে যারা সার্চ করবে, আমি কি বুঝবো যে তারা কি অ্যাপল এয়ারবাডটা কিনতে চাচ্ছে, নাকি শুধু দেখতে চাচ্ছে, নাকি এদের রিভিউ পড়তে চাচ্ছে, নাকি হচ্ছে এদের ফিচারটা দেখতে চাচ্ছে, কি বুঝবো আমি? এখানে কিছু বোঝার কোনো উপায় আছে? অত আর এখন যদি আমি এইরকম একটা কিওয়ার্ড বলি যে বাই অ্যাপল এয়ারপড ইন ঢাকা, এইরকম যদি বলি, এইরকম যদি কেউ সার্চ করে, তাহলে কি মনে হয়? মানে সে এইরকম স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, মানে সে মূলত এয়ারবাডটা কিনতে চাচ্ছে, যার কারণে সে স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে। এটা হচ্ছে মূলত কনভার্সনাল ফ্রেজ। মানে আমাদের কিওয়ার্ডটা এমন হইতে হবে, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব সেই কিওয়ার্ডটা এমন হইতে হবে, সেই কিওয়ার্ডের মধ্যে যেন আমাদের বেনিফিট থাকে, বা কাস্টমার যে একটা স্পেসিফিক একটা কমান্ড দিবে, বা হচ্ছে সে যে একটা স্পেসিফিক অ্যাকশন করবে, সেই অ্যাকশনের মতো যেন আমাদের কিওয়ার্ডটা হয়। আমি কিওয়ার্ড লিখলাম অ্যাপল এয়ারপড, কিন্তু কাস্টমার সার্চ করলো বাই অ্যাপল এয়ারপড ইন ঢাকা, তাহলে কার কার রেজাল্টটা আগে আসবে? যারা হচ্ছে এই বাই অ্যাপল এয়ারপড ইন ঢাকা এই কিওয়ার্ডটা যে ইউজ করছে তারটা আগে আসবে, নাকি অ্যাপল এয়ারপড এইটা যারা ইউজ করছে তারটা আগে আসবে? অবশ্যই যে ফুল কিওয়ার্ডটা ইউজ করছে তারটাই সামনে চলে আসবে আগে, তাই না? এখন এইখানে আরো একটা ব্যাপার আছে যে যারা এই কিওয়ার্ডটা ইউজ করছে, যারা বড় কিওয়ার্ডটা ইউজ করছে, তারা কি করছে? তাদের টার্গেটই হচ্ছে সেল করবে, তাদের টার্গেট হচ্ছে অ্যাপল এয়ারপডটা সেল করবে, ঠিক আছে? আর যারা হচ্ছে শুধু এই অ্যাপল এয়ারপড এইটুকু যারা মানে লিখছে, এইটুকু দিয়ে যারা পোস্ট করছে, তাদের উদ্দেশ্য কি জানেন? এটাও কাজের জিনিস, এটাও যে অকাজের কিওয়ার্ড তা না, এটাও কাজের কিওয়ার্ড, কিন্তু এটা দিয়ে কি হয়? এটা দিয়ে হয় মূলত অ্যাওয়ারনেস। এই কিওয়ার্ডটা ইউজ করে সরাসরি যারা ব্র্যান্ড তারা, মানে এই অ্যাপলের যারা কোম্পানি আছে, অ্যাপল কোম্পানি নিজে এই কিওয়ার্ডটা ইউজ করবে। তার দরকার কি? তার দরকার হচ্ছে তার এয়ারপডটাকে অ্যানাউন্স করা, নতুন একটা এয়ারপড আসছে, এই এয়ারপডটাকে কাস্টমারের সামনে অ্যানাউন্স করা, মানুষের কাছে এটা পরিচয় করাই দেওয়া। তাদের টার্গেট, তাদের আপাতত সেলের টার্গেট নাই। মানুষ যদি পরিচিত হয়, মানুষ অ্যাপলের জিনিস এমনি কিনবে। তারা জানে যে কেউ যদি আমার প্রোডাক্টটা দেখে, আমার যারা কাস্টমার আছে তারা কিনবে, কিন্তু আমার দরকার কি? তাদেরকে জানানো যে আমার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো এই জন্য হচ্ছে সব ধরনের কিওয়ার্ডেরই আছে, প্রয়োজন আছে, কিন্তু কার প্রয়োজন কোনটা, সেই প্রয়োজন অনুযায়ী কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিজুয়াল সার্চ। ভিজুয়াল সার্চ বলতে আমরা গুগলের লেন্স ইউজ করি, তাই না? গুগল লেন্সে আমরা জাস্ট লেন্স দিয়ে ধরি, একটা ক্যামেরা ওপেন হয়, সেই ক্যামেরার সামনে যেই ছবিটা আসে ওই ছবি দিয়ে সার্চ করলে ওই রিলেটেড যেই ইয়াগুলো আছে, রেজাল্টগুলো আছে, সেই রেজাল্টগুলো চলে আসে, তাই না? তো এই যে এখন টিভিটা দেখা যাচ্ছে, জাস্ট এটা যদি আমি এখন সার্চ করি, তাহলে কিন্তু এই যে এই এইটুকু যে আমি যতটুকু দেখাইছি, এই পিকচারটা যেমন দেখাচ্ছে, এই টাইপের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো কিন্তু এখন আমার নিচে চলে আসবে। এই যে এখানে দেখেন, এখন কিন্তু এই টাইপের পিকচারগুলো আমার সামনে চলে আসছে। এটা হচ্ছে মূলত আমাদের এই ভিজুয়াল সার্চ। হ্যাঁ, ভিজুয়াল বলতে হচ্ছে মূলত যেই জিনিসগুলো সচক্ষে দেখা যায়, একেবারে সামনে দেখা যায়, ইমেজ, ভিডিও, এগুলো হচ্ছে মূলত ভিজুয়াল। শর্ট ফর্ম ভিডিও। শর্ট ফর্ম ভিডিওটা বলতে গেলে আমাদের ডিজিটাল মার্কেটিং বর্তমানে হচ্ছে, আমাদের যদি কোনো একটা ব্র্যান্ড থাকে, সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য এই শর্ট ভিডিওটা খুব বেশি কাজ করে, যার কারণে এটাকে বলা হয়েছে কিং। হ্যাঁ, মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এ বা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর কিং হচ্ছে শর্ট ফর্ম ভিডিও। মানে আমরা যে রিলস গুলো দেখি, যেমন এই যে এখানে আছে টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, এইগুলো। হ্যাঁ, এগুলা মানে কিং বলার কারণ হচ্ছে, আপনি নিজেও খেয়াল করে দেখবেন, আপনি নিজে যদি ইউটিউবিং করেন বা যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি রিলস দিলে রিলসগুলো যে পরিমাণে ভিউ হবে, আপনার লং ভিডিওগুলো সেই পরিমাণে ভিউ হবে না বা রিচ হবে না। রিলসগুলো বেশি ভিউ হয়। এরপরে হচ্ছে আমাদের এই যে মেটাভার্স অ্যান্ড এআর ভিআর মার্কেটিং, এই টেকনোলজিটা কে ইউজ করতেছে বা কে লঞ্চ করছে জানেন? মেটাভার্স এআর ভিআর এটা কে লঞ্চ করছে? মার্ক জাকারবার্গকে চিনি।
ফেসবুকের প্রতিষ্ঠাতা, তাই না? বা ফেসবুকের ওনার। তো উনি হচ্ছে এই টেকনোলজিটা লঞ্চ করছে। এখন ধীরে ধীরে এই টেকনোলজিটাও ভালো সাড়া ফেলতেছে। ধীরে ধীরে এই টেকনোলজিটাও আমাদেরকে ইউজ করা শিখতে হবে, বা এইখানে আমাদের মার্কেট আছে, এই মার্কেটটাও আমাদের ধরতে হবে। আচ্ছা, এরপরে আছে গ্লোবাল ক্যারিয়ার গ্রোথ। গ্লোবাল ক্যারিয়ার গ্রোথ সম্পর্কে গতকালকেও বলছিলাম যে আমরা কি কি করতে পারি। রিমোট জব করতে পারি, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারি, এরপরে কি করতে পারি, আরো যে বেশ কিছু কাজ আছে। যেমন আমি যদি নিজে বিজনেস করতে চাই, অ্যাফিলিয়েট বিজনেস করতে চাই, তাহলে আমার জাস্ট একটা ছোট একটা ওয়েবসাইট হইলেও আমি কিন্তু অ্যাফিলিয়েট বিজনেসটা করতে পারি। জাস্ট এই জিনিসগুলোই তো, নতুন করে আর আলোচনা না করি। আচ্ছা, এখন এই যে এইখানে কিছু পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে কি পার্থক্য আছে। তাহলে আমরা একটু পড়ি ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং। প্রথমে আছে মিডিয়াম, অনলাইন প্ল্যাটফর্ম, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল, ওয়েবসাইট, এইগুলো দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। আর হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মিডিয়ামগুলো কি, অফলাইন চ্যানেল, টিভি, রেডিও, নিউজ পেপার, বিলবোর্ড, ঠিক আছে, যেগুলো এই মাত্র বললাম। এরপর হচ্ছে রিচ, আমাদের ডিজিটাল মার্কেটিং একেবারে গ্লোবালি রিচ করা যায় এবং অডিয়েন্সটাকে টার্গেট করা যায়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিং আছে, এটা আমাদের লিমিটেড একটা জায়গায় মার্কেটিং করতে হয়। এটা সবচেয়ে বেশি ভালো হয় লোকালে, গ্লোবালে হয় না, ঠিক আছে। আপনি যে বিজনেসটা করবেন, যেই জায়গায় আপনি থাকবেন, সেই এলাকায় আপনি বিজনেসটা ভালোভাবে করতে পারবেন। দূরে করতে চাইলে আপনার আলাদা আলাদা শাখা ওপেন করতে হবে, আলাদা আলাদা শাখা ওপেন করে তারপরে কাজ করতে হবে, যেটা খুবই ব্যয়বহুল। কস্ট, আমাদের ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, মানে এইখানে খরচা খুবই কম। আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর তুলনায় আমাদের ডিজিটাল মার্কেটিং এ খরচা অনেক কম। টার্গেটিং, স্পেসিফিক অডিয়েন্স টার্গেটিং, এজ, জেন্ডার, লোকেশন, ইন্টারেস্ট, মানে আমাদের বয়স, লিঙ্গ, এরপর হচ্ছে লোকেশন অথবা হচ্ছে ইন্টারেস্ট, এই জিনিসগুলা একেবারে স্পেসিফিকলি টার্গেট করা যায়। কিন্তু আমার বাজারে গেলে, যদি আমি বাজারে যাই, বাজারের কথা যদি বলি, বাজারে হরেক রকমের মানুষ আছে। এখন কার মনের ভিতরে কি আছে সেটা কি আমার বোঝা সম্ভব? কোনোভাবেই না, সেটা কিন্তু বুঝতে পারবো না। মেজারেবিলিটি, রিয়েল টাইম অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং, ক্লিক কনভার্সন, আরওআই। ক্লিক বলতে কি বোঝায়, আমি যে একটা প্রোডাক্ট লঞ্চ করছি, বা আমি যে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিছি, অ্যাড রান করছি, সেই অ্যাডে কতগুলো মানুষ ক্লিক করতেছে সেই রিপোর্টটা দেখা যাবে। ক্লিক করার পরে কতগুলো মানুষ হচ্ছে আমার কাস্টমারে পরিণত হচ্ছে, কতগুলো মানুষ ক্লিক করতেছে, তার মধ্যে থেকে কতগুলো মানুষ কিনতেছে, এই জিনিসটাও আমি দেখতে পারবো। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা লিখে নেবেন। আরওআই, আরওআই এর ফুল মিনিং কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমার, আমি যতটুকু আমার অ্যাডের মধ্যে আমি যতটুকু ইনভেস্টমেন্ট করতেছি, সেই ইনভেস্টমেন্টের মধ্যে থেকে কতটুকু আমার রিটার্ন আসতেছে, এই জিনিসটাও আমি মেজার করতে পারি সাথে সাথে। এটা কিভাবে করতে পারি, এখনই এটা আসলে বলা উচিত হচ্ছে না, তারপর একটু বলে দিই জাস্ট। আমি যদি আপনাকে বলি যে আমি 7 দিনের একটা অ্যাড রান করলাম, সেই অ্যাডে আমার বাজেট ছিল $100, 7 দিনের আমার $100 একটা অ্যাড রান করছি, সেই $100 আমি 1 লাখ টাকার যদি পণ্য সেল করি, সেই পণ্যের আমার মানে কেনা দাম যদি হয় 80,000 টাকা, 80,000 টাকা যদি আমার কেনা দাম হয়, তাহলে যদি আমি $100 স্পেন্ড করি, তাহলে আমার কতটুকু লাভ হবে। এটা কিন্তু খুবই মানে অল্প লাভ হবে, অথবা লাভ নাও হইতে পারে, কারণ আমার কেনা দাম হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা যদি কেনা দাম হয়, সরি 80,000 টাকা যদি কেনা দাম হয়, 1 লাখ টাকা যদি সেল করি, 80,000 টাকা কেনা প্রাইস হইলে 1 লাখ টাকা যদি সেল করি, সেইখানে দেখা যাবে যে আমার কি হবে, $100 খরচা গেছে। $100 আমার কত হয়, বারো হাজার টাকা, তাই না? তো 12,000 টাকা যদি আমার এইখানে চলে যায় অ্যাডের পিছনে, তাহলে আমার লাভ থাকতেছে কত, মাত্র 8,000 টাকা। এই 1 লাখ টাকা আমার খরচা করে বা 1 লাখ টাকা বিনিয়োগ করে আমার 8,000 টাকা লাভ করলে চলবে? কোনোভাবেই চলবে না। তো
তো যাই হোক, এই জিনিসটা আমি জাস্ট বুঝাচ্ছি যে এই জিনিসটা কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারি ইনস্ট্যান্ট, যে আমাদের মানে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য কত, ৮০,০০০ টাকা হইলে আমাদের বিক্রয় মূল্য কত হওয়া উচিত, মিনিমাম ১,২০,০০০ টাকা হওয়া উচিত, তাই না? তাহলে আমাদের একটা মোটামুটি একটা আরওআই থাকবে। তো এই জিনিসগুলো আমরা ইনস্ট্যান্ট মানে আমাদের ক্যাম্পেইনটা শেষ হওয়ার সাথে সাথে আমরা মেজার করতে পারি যে আমাদের মূলত কত টাকা লাভ হচ্ছে বা আরওআই কত হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিং, এই ট্রেডিশনাল মার্কেটিং এ এইটা ট্র্যাকিং করা খুবই কঠিন, এটা ট্র্যাক করা খুব সহজ না। এটা ট্র্যাক করা যায় কিন্তু এটা খুব কঠিন, এবং এটা একেবারে একজ্যাক্ট আপনার রিপোর্ট সেটা পাবেন না, কিছু না কিছু কম বেশি হবে। এরপরে আছে এনগেজমেন্ট, টু ওয়ে কমিউনিকেশন লাইক কমেন্ট শেয়ার ডিএম। এখানে লেখা আছে লাইক কমেন্ট শেয়ার ডিএম। ডিএম বলতে কি? এটা হচ্ছে ইনবক্সের কথা বোঝানো হয়েছে, ডাইরেক্ট মেসেজ, ঠিক আছে? আর এইগুলো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো জানি আমরা। তো এইখানে হচ্ছে মূলত আমরা যেমন এই যে এইগুলা কি, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, তাই না? লাইক কমেন্ট শেয়ার ডিএম এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি। এবং এইখানে আরো আমাদের কিছু উপায় আছে, যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমরা যদি এমন একটা অপশন দিয়ে রাখি, আপনারা দেখলে বিভিন্ন ওয়েবসাইট দেখলে দেখবেন যে এই কর্নারে একটা বাটন থাকে, কন্ট্যাক্ট আস অথবা সেন্ড মেসেজ, এরকম একটা বাটন থাকে। এখানে ক্লিক করে কিন্তু সরাসরি ওয়েবসাইটের যারা অ্যাডমিন আছে বা যারা ম্যানেজার আছে তাদের সাথে যোগাযোগ করা যায়, তাই না? তো এই যে ব্যাপারগুলো আছে, এইভাবে আমরা কিন্তু মানে তাদের সাথে যোগাযোগ করতে পারি। আমরা জাস্ট কি করব, আমাদের ওয়েবসাইটে এখানে একটা বাটন রাখবো যেন কাস্টমাররা আমাদেরকে এসএমএস দিতে পারে বা মেসেজ দিতে পারে। তারা মেসেজ দিলেই আমরা তাদের সাথে যোগাযোগটা করতে পারবো। অথবা যদি আমরা এইখানে একটা বক্স দিয়ে রাখি যে তারা কি করবে, তাদের মেইলটা দিবে, তাদের মেইলটা দিয়ে সাবমিট করে দিয়ে চলে যাবে, তাহলে কি করব, আমাদের কাছে তাদের মেইলটা আসলো, পরবর্তীতে আমরা তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারলাম। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, টিভি অ্যাড, নিউজ পেপার অ্যাড। আচ্ছা, এইগুলা হচ্ছে ওয়ান ওয়ে বলতেছে। ওয়ান ওয়ের মানে হচ্ছে এইখানে সরাসরি আমি তাদেরকে যেহেতু ট্র্যাক করতে পারতেছি না বা যেহেতু আমি সরাসরি তাদেরকে দেখতে পারতেছি না, তারা আমার অ্যাডটা কোথায় দেখবে? তারা আমার অ্যাডটা দেখবে হচ্ছে টিভিতে, নিউজ পেপারে বা হচ্ছে বিলবোর্ডে, তাই না? তো এইখানে যদি দেখে, আমি কি আমার টিভির অ্যাডের সামনে গিয়ে বসে থাকবো যে কে আমার অ্যাডটা দেখতেছে, অথবা আমার বিলবোর্ডের সামনে গিয়ে আমি বসে থাকবো যে আমার বিলবোর্ডের দিকে তাকায় আছে তাহলে তার সাথে গিয়ে কথা বলি? এরকম হয় কখনো? হয় না। তো এই জন্য এটাকে ওয়ান ওয়ে বোঝাইছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইজি টু এডিট, আপডেট ক্যাম্পেইন এনি টাইম। মানে আমরা যে ক্যাম্পেইনটা দিচ্ছি, আমরা যে একটা অ্যাড রান করতেছি, আমরা যদি দেখি যে সেই অ্যাডটা ভালো চলতেছে না, কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি, সাথে সাথে অ্যাডটাকে আমরা পজ করে দিয়ে ওই অ্যাডটার ইনফরমেশন আবার চেঞ্জ করে দিতে পারি, নতুন ইনফরমেশন দিয়ে আবার অ্যাডটাকে রান করে দিতে পারি। কিন্তু আমরা যেই একটা অ্যাড একবার হচ্ছে বিলবোর্ডে দিয়ে দিব, একবার একটা অ্যাড যেটা আমরা বিলবোর্ডে দিয়ে দিব, বিলবোর্ডের নিয়ম হচ্ছে আপনি ১ বছরের জন্য এটাকে হায়ার করবেন। একবার যেই অ্যাডটা দিয়ে দিবেন, সেই অ্যাডটা এত সহজে আপনি চেঞ্জ করতে পারবেন না। এমনও হইতে পারে আপনার ৩-৪ মাস এটা দেখতে হবে যে রেজাল্টটা আসে কিনা বা কেমন আসে, তারপরে আপনি এটাকে চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিতে পারবেন। স্পিড, ইনস্ট্যান্ট ক্যাম্পেইন লঞ্চ অ্যান্ড ফিডব্যাক। মানে আমি ইনস্ট্যান্ট ক্যাম্পেইন লঞ্চ করতে পারি যদি আমি আজকে চাই। আমি যদি চাই যে আমার ডিজিটাল মার্কেটিং ওয়েতে আজকে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং আজকে আমি এই ওয়েবসাইটে সেল করব, আমি যদি এটা চাই আমি এটা করতে পারবো। কিন্তু আমি যদি এই ট্রেডিশনাল ওয়েতে চাই যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, আজকে আমি একটা বিলবোর্ড লাগাই আসলাম, আজকেই একজনে দেখবে, দেখে ওইখান থেকে আজকেই একটা কাস্টমার এসে আমার এখান থেকে কিনবে, এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি যদি টার্গেট নেই যে আমি আজকে একটা ফেসবুক অ্যাড রান করলাম, আমার টার্গেট হচ্ছে আজকে ১,০০,০০০ টাকা সেল করব, এমনও হইতে পারে আমি ১,০০,০০০-এর জায়গায় ৫,০০,০০০ টাকাও সেল করে ফেলতে পারি। কিন্তু আমার স্ট্র্যাটেজিটা সেইভাবে ফলো করতে হবে বা শিখতে হবে। এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। ক্যারিয়ার অপরচুনিটি অলরেডি আলোচনা করা হয়েছে।
এখন ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটিটা বলছি। ট্রেডিশনাল যে মার্কেটিং আছে এইটার ক্যারিয়ার অপরচুনিটিটা এখানে মোস্টলি লোকাল জব স্কোপ, মানে এটা হচ্ছে জাস্ট আমার যে লোকাল জবটা এইটাই সম্ভব। যেমন আমি যদি ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি, ট্রেডিশনাল মার্কেটিংটা কি, আমি ধরেন আপনার কি করতেছি, বাইরে একটা ক্যাম্পেইন করতেছি, অথবা সরাসরি আমার একটা শোরুম আছে যেখানে কাস্টমার এসে আমার পণ্য কেনে। তো সেইখানে আমি কি করব, সেখানে আমি যাকে নিয়োগ দিব সে কি আমার অনলাইনে কাজ করবে নাকি সে শোরুম সামলাবে? সে অবশ্যই শোরুম সামলাবে। তাহলে তার জন্য সেটা কি হচ্ছে, তার জন্য সেটা একটা লোকাল বিজনেস বা লোকাল জব হচ্ছে। কিন্তু আমার যদি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে, ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যদি কাউকে নিয়োগ দেই, সে কি করবে, সে ইন্টারন্যাশনালি কাজ করতে পারবে, সে গ্লোবালি কাজ করতে পারবে। সে একেবারে আমার শোরুমে বা আমার অফিসে বসে সে সারা পৃথিবীর লোকের সাথে যোগাযোগ করতে পারবে, তাই না? এটা হচ্ছে সুবিধা। আপনার ঘরে বসে বিদেশি একটা কোম্পানির সাথে কাজ করতে পারবেন, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং করার জন্য আপনি ঘরে বসে বিদেশি একটা মার্কেটিং এর সাথে কাজ করতে পারবেন না, বিদেশি একটা কোম্পানির সাথে কাজ করতে পারবেন না। আপনার সেই অফিসে সরাসরি সশরীরে যেতে হবে, গিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, আলোচনা মোটামুটি সব শেষ, এখন আর কোনো আলোচনা নাই। এইটুকু আলোচনা আপনারা একটু ভালো করে বুঝবেন।